অলরাইট, আমার সাথে হচ্ছে আর্নি আছে। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। ফাইন। আচ্ছা, সো সব কিছু ঠিক আছে কিনা একটু জানা আমাকে। আমার মনে হচ্ছে নেটওয়ার্কের একটু হালকা সমস্যা আছে। আচ্ছা, সব কিছু ঠিক আছে? এরপর ইসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যেন ক্লাসে সবাই চলে আসে। আজকে আমরা আহ, খুবই বলা যায় গুরুত্বপূর্ণ, কারণ এটা পূর্ণ হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণ এই টপিকটা 10 নাম্বারের, ঠিক আছে? সো যেহেতু এখান থেকে হচ্ছে তোমাদের 10টা প্রশ্ন থাকবে এবং 10টা প্রশ্ন তোমরা যদি ঠিকভাবে অ্যান্সার করতে পারো সেক্ষেত্রে তোমরা এই টপিকের মধ্যে 10 নাম্বার পাবা। সো এই কারণে খুবই ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা তোমাদের জন্য। এটা ভালো করে পারলে তুমি কিন্তু খুব ইজিলি 10টা নাম্বার সেকেন্ড পেপারের মধ্যে পাবা। সব থেকে বেশি নাম্বার কিন্তু এই টপিকের মধ্যেই আছে। সো ফার্স্ট উই হ্যাভ টু নো সাম ইম্পর্ট্যান্ট রুলস ফর কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ রুল আমাদের জানতে হবে, যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং যেগুলো আসবে একদম শিওর, ঠিক আছে? সো আমি এখানে কিছু লিখে রাখছি যে টপিকগুলো তুমি না জানলে কমপ্লিটিং সেন্টেন্সে তুমি ভালো করতেই পারবা না। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবা। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স টপিকটাতে তুমি ভালো করার জন্য তোমার অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স জানতে হবে। এটা রাইট ফ্রম ভার্বেও কিন্তু আসবে এবং এটা কমপ্লিটিং সেন্টেন্সে আসেই। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্সে কয়েকটা প্রশ্ন থাকবে। সো খুবই ইম্পর্ট্যান্ট এটা। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব এটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে অথবা অন্যান্য ইউনিটে প্রায় প্রশ্ন হয় এবং চিটাগং এবং রাজশাহী ইউনিভার্সিটি এগুলোতেও কিন্তু প্রায় প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? সো তোমরা যদি এই যে একাডেমিক সিলেবাসে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, তোমরা যদি জানো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য এই যে কম্পিটিটিভ এক্সামে গিয়ে অনেকটা সহজ হয়ে যায়। বাট তোমরা এগুলো খেয়াল করো না, ঠিক আছে? সো ইনভার্সন অফ ভার্ব এটা থেকে প্রশ্ন আসে, যেমন নো সুনার, হ্যাঁ, হার্ডলি, স্কার্সলি, এগুলো হচ্ছে ইনভার্সন অফ ভার্ব টপিকের অন্তর্ভুক্ত। এরপর রিলেটিভ ক্লজ, প্রচুর প্রশ্ন হয় এটা থেকে। এই যে রিলেটিভ ক্লজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো থেকে কমপ্লিটিং সেন্টেন্সে তো থাকেই, এর পাশাপাশি রাইট ফর্ম ভার্বে অবশ্যই প্রশ্ন থাকবে। এরপরে খেয়াল করো, অ্যাজ অথবা সিন্স প্রশ্ন থাকবেই। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, টু ডট ডট টু, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, উড দ্যাট, দো অল দো, ওয়াইল, অ্যাজ সুন অ্যাজ। এরপরে আরও আছে, একটু খেয়াল করো। এরপরে দেখো আরও অনেক আছে। দেখো একটু, বিকজ, বিকজ অফ, লেস্ট, ইট ইজ স্পাইট অফ অথবা দ্য স্পাইট, প্রোভার্বস। সো এখানে তোমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি তুমি সবগুলো যে যা আছে 1 থেকে 18 পর্যন্ত, এই সবগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে ফেলো, ভালো করে পড়ে ফেলো, 100% এগুলার থেকেই আসবে। এগুলার বাইরে আর কোনো কমপ্লিটিং সেন্টেন্স আসবে না, ঠিক আছে? এগুলাই পড়বা তুমি, এগুলো পড়লেই এনাফ, এর থেকে বেশি পড়ার কোনো দরকার নাই। এখন অনেকের একটা প্রশ্ন থাকে, যেটা আমাকে প্রায় স্টুডেন্টরা করে, যে স্যার প্রোভার্বসগুলো আমরা কোত্থেকে পড়বো, প্রবাদ বাক্য যেগুলো আসে এগুলো কোত্থেকে পড়বো? এগুলো যেটা করবা তোমরা, এই যে 17 সাল থেকে বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, এই যে বোর্ড কোয়েশ্চেন 17 সাল থেকে 23 সাল অবধি দেখবা ঘুরে ফিরে একই ধরনের কিছু প্রোভার্ব আসছে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তারপর হচ্ছে কি আছে যে হেলথ ইজ ওয়েলথ, ঠিক আছে? তারপর ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ঠিক আছে? সো এই ধরনের কিছু তোমার প্রোভার্ব ঘুরে ফিরে প্রতি বছরই আসে। সো তোমরা যেটা করবা, প্রোভার্বগুলো হচ্ছে 17 সাল থেকে 23 সাল অবধি যতগুলো প্রোভার্ব আসছে, তুমি সবগুলো মিলিয়ে, প্রত্যেকটা বোর্ডের সবগুলো প্রোভার্ব মিলিয়ে সর্বোচ্চ প্রোভার্ব এখানে থাকবে সর্বোচ্চ 10টা। সো এই 10টা প্রোভার্ব যদি তোমার ক্লিয়ার থাকে,
আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? জাস্ট এই 10টা তুমি ভালো করে শিখলেই হচ্ছে, ঠিক আছে? অলরাইট, তাহলে প্রোভার্বের ক্ষেত্রে তোমাদেরকে আমি কি বললাম? প্রোভার্বের ক্ষেত্রে তোমরা যেটা করবা, 17 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে দেখবে একই ধরনের প্রোভার্ব কিন্তু বারবার আসে। সব মিলিয়ে 10টাও থাকবে না, এই 10টা প্রোভার্ব ভালো করে পড়লেই কিন্তু এনাফ। 10টাও থাকবে না, আরও কম থাকবে। তাহলে আমরা বুঝলাম কমেডিক সেন্টেন্সের জন্য যা টপিক আছে এই টপিকগুলো ভালো করে পড়লে কমেডিক সেন্টেন্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, এটা একদম শেষ, ঠিক আছে? এবং প্রোভার্বের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বললাম, 17 সাল থেকে 23 সাল পর্যন্ত সবগুলো বোর্ডে যে প্রোভার্বগুলো আসছে সব মিলিয়ে সর্বোচ্চ 10টা হবে। এই 10টা প্রোভার্ব তোমরা একটু ভালো করে মুখস্থ করে নিবা। ফাইন, ঠিক আছে? তাহলে গেল। এখন আসো আমরা আজকে শুরু করব প্রথম যে টপিকটা আছে আমাদের কমপ্লিট সেন্টেন্সের, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? সো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আমরা আজকে শুরু করব। আমি একটা একটা করে রুলস তোমাদেরকে পড়াবো, একটা রুল পড়াবো। এর পাশাপাশি ওই রুল থেকে আসা 23 সালের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন বোর্ডে, সেগুলো আমি তোমাদেরকে সমাধান করাবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব কন্ডিশনাল সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ সব জায়গার জন্য। এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বেও প্রয়োজন হবে, এটা আবার কম্পিটিটিভ এক্সামেও প্রয়োজন হবে, সব জায়গায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হয়। সো শুরুটা করবো কি দিয়ে? কন্ডিশনাল সেন্টেন্স। আমি বিস্তারিত অত বেশি পড়াবো না, যতটুকু আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, কারণ বিস্তারিত পড়াতে গেলে শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, সো দেখি আমরা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা মূলত কি পড়বো একটু দেখি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে টোটাল আমরা 3 ধরনের। আচ্ছা, এটার ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দেয়, কেমন? আমার কেন জানি মনে হচ্ছে ব্রাইটনেস একটু কম। অলরাইট, আচ্ছা, আমাকে বলছে ভাইয়া আবার বুঝান। আসলে বুঝানোর কিছু না এখানে। আমি তোমাদেরকে বললাম আমাদের এই যে তোমার কমেডিক সেন্টেন্সের মধ্যে কোন কোন টপিকগুলো বেশি আসে বা কোনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, জাস্ট শুধুমাত্র এই বিষয়টা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি বললাম। তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কমেডিক সেন্টেন্সের জন্য আমার এখানে যা আছে তোমরা চাইলে একটু এটা অ্যাসেস নিয়ে ফেলতে পারো। এখানে আমি যা লিখছি এর বাইরে কিন্তু তোমাদের কমেডিক সেন্টেন্স আর কিছুই আসবে না। তাহলে চলো আমরা শুরু করি। আমরা পড়বো হচ্ছে প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স, রাইট? কন্ডিশনাল, এবং আমরা একটা বিষয় দেখব, এর পাশাপাশি ওটা থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করব, কেমন? তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রথমে আমরা, আচ্ছা হোয়াইট দিতাম, আচ্ছা হোয়াইট দিলে সমস্যা নেই, হোয়াইট দিচ্ছি। আচ্ছা, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমে যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই যে ফার্স্ট কন্ডিশনাল, যেটাকে আমরা আবার জিরো কন্ডিশনালও ধরে নিতে পারি। হ্যাঁ, জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, এটা নিয়ে একটু কথা বলি। এটা জাস্ট একটা নাম, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি জাস্ট এইটা বুঝবা প্রশ্নটা তোমাকে কিভাবে দিলে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবা, এটাই হচ্ছে তোমার মুখ্য বিষয়, ঠিক আছে? ধরো আমি বললাম যে ইফ ইউ স্টাডি হার্ড, হ্যাঁ, ইফ ইউ স্টাডি হার্ড you will make a good result, right? তাহলে একটু খেয়াল করো, এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এটা আমি কেন লিখতে পারলাম? প্রথমত এটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অথবা এটাকে আমরা জিরো কন্ডিশনালও বলতে পারি, সমস্যা নেই। কারণটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফের সাথে যুক্ত ভার্বের ওয়ান থাকলে পরে তুমি প্রেজেন্ট ফর্ম অ্যান্সার করতে পারো, ফিউচার অ্যান্সার করতে পারো। মূল বিষয়টা একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি কখনো তুমি দেখো যে ইফ যে কনজাংশনটা আছে এটার পরে তোমাকে যেই সেন্টেন্সটা তোমাকে দিয়ে দিল সেখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কোন ফর্ম স্যার? প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি যখন পরবর্তীতে কোনো একটা সেন্টেন্স লিখবা তখন তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবা, এখানে মডেল ভার্ব দিবা, উইল অথবা ক্যান অথবা মে, যে কোনো একটা মডেল ভার্ব তুমি বসাবা।
তারপর একটা ভার্ব দিবা, অবশ্যই সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বিকজ মডাল ভার্বের পরে আসছে। মডাল ভার্বের পরে কোনো ভার্ব বসলে, ইমিডিয়েট পরে কোনো ভার্ব বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর তুমি এক্সটেনশন দিবা। তাহলে প্রথম বিষয়, এটাকে হচ্ছে আমরা বলি জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। সেটা হচ্ছে কি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ইফের সাথে, পরে আমরা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স দুইটাই অ্যান্সার করতে পারি, ঠিক আছে? অলরাইট, সো চলো এই নিয়ম থেকে আমরা 23 সালে আসা কয়েকটা প্রশ্ন সমাধান করি। এই নিয়ম থেকে, হ্যাঁ, কি দেখলাম, ইফের সাথে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, পরে আমরা সাবজেক্টের পরে উইল অথবা মে অথবা ক্যান, তিনটা মডেল, যে কোনো একটা মডেল তুমি ইউজ করবা, তারপর প্রেজেন্ট ফর্ম দিবা, তারপর হচ্ছে তুমি কি বাকি যা আছে তা লিখে দিবা। সিম্পল, রাইট? তাহলে আমরা চলো একটা কোশ্চেন সলভ করি এটা থেকে। একদম ঢাকা বোর্ড 23-এর শুরুতেই কিন্তু ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন আসছে, খেয়াল করো। এটাকে দুইটা নামে তুমি বলতে পারো। সেটা সম্পর্কে আমি কখনো যদি ক্লিপস টোয়েফেলের ক্লাস নেই তখন বলবো যে কেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে আমরা জিরো কন্ডিশনাল অথবা সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল দুইটাই বলতে পারি। সো চলো তাহলে আমরা এটার অ্যান্সারটা করব। বলা হচ্ছে কি, দেখো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। বলা হচ্ছে যে ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি তোমার সততা বজায় রাখো, তোমার যে সততা সেটা যদি তুমি বজায় রাখো, তাহলে কি হবে? তাহলে তুমি জীবনে শাইন করবে, জীবনে উন্নতি করবে, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে ইফের পরে এই যে ইফ যুক্ত যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেখানে মেনটেইন যে ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি যে ইফের সাথে যুক্ত যে ক্লজটা থাকবে সেটার সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, পরে আমরা একটা সাবজেক্ট বসাবো, তারপরে একটা মডাল বসাবো। মডাল তিনটা, কি বললাম? মে অথবা উইল অথবা ক্যান, যে কোনো একটা মডেল আমরা বসাবো, রাইট? আচ্ছা, এরপর প্রেজেন্ট ফর্ম বসিয়ে অ্যান্সারটা কমপ্লিট করবো। ভেরি গুড, অনেকে অ্যান্সার করছে, ইয়ামিন অ্যান্সার করছে, বাহ, ফাইন। তাহলে ইফ ইউ মেনটেইন অনেস্টি, তুমি যদি তোমার সততা বজায় রাখো, যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, আমরা অ্যান্সারটা কি করতে পারি? আমরা অ্যান্সার করতে পারি ইউ উইল। তুমি চাইলে যে কোনো মডেল দিতে পারো, তোমার ইচ্ছা এটা। ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন হচ্ছে উন্নতি করবে, হ্যাঁ, বা তোমার জীবন উজ্জ্বল হবে। তুমি সরি, এখানে একটা হবে, হ্যাঁ। অথবা তুমি লিখতে পারো ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল বি সাকসেসফুল। ভেরি গুড, সে একটা অ্যান্সার। এটা হচ্ছে পরীক্ষার অ্যান্সার করছে এটা। আচ্ছা, রাইট। অথবা তুমি লিখতে পারো ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে হচ্ছে কি করবে? সমৃদ্ধি করবে, রাইট? তাহলে আমরা প্রথম নিয়মটা কি দেখলাম? ইউ উইল রেসপেক্ট ফ্রম তো হবে না, ইউ উইল বি রেসপেক্টেড, প্যাসিভ ভয়েস হবে, ঠিক আছে? ইউ উইল বি রেসপেক্টেড, প্যাসিভ ভয়েস। ইউ উইল রেসপেক্ট ফ্রম এটা হবে না, এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে? সরি, হ্যাঁ, ইনকারেক্ট, রাইট। তাহলে আমরা একটা হচ্ছে পেলাম। ওকে, চলো তাইলে আমরা এর পরবর্তীতে দেখি এখানে আরও পাওয়া যায় কিনা। ওকে, একটু খেয়াল করো, আমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স কতটা ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখো। প্রথমে একটা আমরা পেলাম, এরপরে আবার দেখো, খেয়াল করো এই যে জি নাম্বার, এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি, অর্থাৎ একজন শিক্ষার্থীর মানে চোখ বন্ধ করে, মানে অন্ধর মতো করে কোনো কিছু হচ্ছে মুখস্থ করা উচিত নয়। ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে হচ্ছে অর্থ জানা ছাড়াই সে অ্যান্সার মুখস্থ করে, মানে উত্তর মুখস্থ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফের সাথে যুক্ত যে সেন্টেন্সটা আছে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, রাইট? এই যে মেমোরাইজেস, কোনো ভার্বের সাথে যদি এস অথবা আইএস থাকে, ডেফিনেটলি এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? সো ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, তাহলে সে যদি হচ্ছে কি করে,
মানে কোনো একটা কিছুর, হ্যাঁ, অর্থ জানা ছাড়াই কোনো একটা কিছুর উত্তর যদি সে মুখস্থ করে তাহলে কি হবে? এটা হচ্ছে তাকে সাহায্য করবে না। যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পরে আমরা একটা সাবজেক্ট আনবো, উইল, মে, ক্যান, তিনটা মডেল থেকে যে কোনো একটা বসাবো। তারপর আমি কি বলতে চাচ্ছি, আমাদের ভার্বটা কি সেটা বসাবো, দেন এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। তাহলে আমরা বলতে পারি ইট ইট উইল নট হেল্প হিম। এটা তাকে সাহায্য করবে না, বলা যায় না? ইট উইল নট হেল্প হিম, এটা তাকে সাহায্য করবে না। তাহলে ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, সে অর্থ বোঝা ছাড়াই যদি কোনো কিছু মুখস্থ করে, ইট উইল নট হেল্প হিম, এটা তাকে কোনো সাহায্য করবে না। অথবা আমরা এটা লিখতে পারি, হ্যাঁ, এটা মনে থাকবে না, ঠিক আছে, এটা লেখা যায়। অথবা ইট উইল ফরগেট, ভেরি গুড। আবার পরি অ্যান্সার করছে হি উইল নট বি এবল টু মার্ক হবে না, মেক আ গুড রেজাল্ট, ভেরি গুড। ওর অ্যান্সারটা অনেক সুন্দর, হ্যাঁ, ওর অ্যান্সারটা হচ্ছে অনেক সুন্দর, হ্যাঁ। অথবা আরেকজন অ্যান্সার করছে হি উইল ফরগট ইট। আচ্ছা, ফরগট বলতে কোনো শব্দ নাই, ফরগট অথবা ফরগটেন, ঠিক আছে, মানে ফরগটেন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে হি উইল নট, একটা সুন্দর অ্যান্সার করছে হি উইল নট বি, হ্যাঁ, হি উইল নট বি অ্যাবল টু মেক আ গুড রেজাল্ট, আচ্ছা, হি ক্যান নট অ্যান্সার প্রপারলি ইন দ্য এক্সাম, ভেরি গুড, সুন্দর অ্যান্সার। এটা অ্যান্সার করছে হচ্ছে রাজিন, রাজিন হচ্ছে এটা অ্যান্সার করছে, ভেরি গুড, সুন্দর। তাহলে মূলত হচ্ছে আমরা বুঝলাম যে ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যেটা লিখব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব, ক্যান, মে অথবা উইল প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখন একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এখানে একদম এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যান্সার করার দরকার নাই। তুমি অ্যান্সার করবে একদম সিম্পল একটা অ্যান্সার, জাস্ট তুমি একটা সাবজেক্ট বসাবা, একটা মডেল ভার্ব বসাবা, বা যে কোনো কমপ্লিট সেন্টেন্সের মধ্যে যে কোনো সেন্টেন্স অ্যান্সার করার ক্ষেত্রে তুমি সহজ অ্যান্সার করবা। স্যার দেখবে তোমার অ্যান্সারটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, এখানে তুমি এক্সট্রাঅর্ডিনারি বা কোনো ইউনিক কোনো অ্যান্সার করছো কিনা এটা স্যারের কাছে কিছু যায় আসে না, জাস্ট তোমার অ্যান্সারটা গ্রামাটিক্যালি সঠিক কিনা সেটা হচ্ছে স্যার দেখবে। সো এই কারণে তোমার এখানে এত অর্ডিনারি হওয়ার কোনো দরকার নাই, জাস্ট সিম্পল অর্ডিনারি অ্যান্সার করবা, ঠিক আছে, ফাইন। তাহলে এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা কি, যে ইট উইল নট হেল্প হিম, এটা তাকে সাহায্য করবে না। যদি সে অর্থ বোঝা ছাড়াই কোনো কিছু মুখস্থ করে, এটা তাকে সাহায্য করবে না, ফাইন। আচ্ছা, তাহলে আমরা ঢাকা বোর্ড 23-এর মধ্যে আমরা এই যে ফার্স্ট কন্ডিশনাল থেকে দুইটা তোমার কি পেলাম, প্রশ্ন পেলাম, হ্যাঁ। লেটস সি এখন আমরা আরও পাই কিনা। আমি বেশি প্র্যাকটিস করাবো না, আরেকটা প্র্যাকটিস করাবো, এরপর আমরা অন্য একটা টপিকে যাব, ঠিক আছে, রাইট। মানে এই টপিক থেকে আর প্র্যাকটিস করাবো না, কারণ হচ্ছে একটা টপিক নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে তো আমাদের পড়া শেষ হবে না, রাইট। এই যে একটা পাইছি আমরা, খেয়াল করো, আরও একটা পাইছি সেম টপিক থেকে। টপিকের নাম হচ্ছে কি আমাদের বলো তো? ওকে, ফাইন। আমাকে বলছে বনি আইসিটি ক্লাস দিবেন না ভাইয়া। আচ্ছা, আইসিটি ক্লাস হবে আগে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে যা টপিক আছে সবগুলো ক্লিয়ার করে ফেলবো। এগুলো সব ক্লিয়ার হওয়ার পরেই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হবে, তারপর আইসিটি ক্লাস হবে, ঠিক আছে, রাইট। সো একজনে যেটা বলছিলা যে এটা একটু দেখে নাও, তুমি হচ্ছে এটা ভুল বলছিলা, সেটা হচ্ছে কি ফরগেট, এটা প্রেজেন্ট, রাইট। যখন এটা পাস্টে যাবে তখন হবে ফরগট, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে কি হবে ফরগটেন,
ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের V3। তাহলে ফরগেট, ফরগট, ফরগটেন। আচ্ছা ভাইয়া রুলসের নোট দিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা রুলসের নোট আসলে তো আমি চাচ্ছি কি জানো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, সো আমি আসলে রুলসের থেকেও সব থেকে বেশি যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপরে। মানে তুমি রুলসগুলা জানার পাশাপাশি যেন প্র্যাকটিসটা হয়ে যায়, ঠিক আছে। সো রুলসের নোট আমি দিব তোমাদের, সেই জন্য হচ্ছে যেটা করতে হবে, ক্লাসগুলো রেগুলার করো। রেগুলার করলে সবাই যদি দেখি যে ক্লাসে অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসের শেষে বা আমার যেই কমেডিক সেন্টেন্সের যে শিটগুলো আছে সেগুলোর আমি তোমার ছবি আমার পেজে হচ্ছে পোস্ট করব, সমস্যা নেই। বাট তোমাদের হচ্ছে ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। ফাইন, দেখো তাইলে আমরা আরেকটা করি। এই নাম্বারে বলা হচ্ছে ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ। তাহলে ভার্বের কোন ফর্ম আছে? প্রেজেন্ট। ভার্বের কোন ফর্ম আছে? প্রেজেন্ট, রাইট। তাহলে যদি হচ্ছে আমরা আমাদের জীবনে সকালের ঘন্টাগুলোকে বা সকালের সময়গুলোকে নষ্ট করি বা হারাই, নষ্ট করি না মানে এক কথায় হারাই, আমরা যদি হচ্ছে সকালের যেই সময়গুলো আছে আমাদের সেই সময়গুলোকে যদি আমরা হারাই, ভেরি গুড। তৌসিফ চৌধুরী অ্যান্সার করছে উই ক্যানট লিড আ হেলদি লাইফ, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা জানি যদি ইফের সাথে ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, পরবর্তীতে আমরা কি অ্যান্সার করব? আমরা অ্যান্সার করবো হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট লিখতে পারি, যেহেতু এখানে উই দেওয়া আছে আমরা এখানে উই লিখব, উই। ও অ্যান্সার করছে ক্যানট লিড আ হেলদি লাইফ, আমি লিখতে পারি উই ক্যানট প্রসপার ইন লাইফ, সমস্যা নেই, তুমি তোমার মতো লিখবা। উই ক্যানট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে হচ্ছে সমৃদ্ধি করতে পারবো না, কারণ হচ্ছে সকালের সময়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার অর্নি অ্যান্সার করছে উই মে ফেল টু অ্যাচিভ সাকসেস, ভেরি গুড। উই মে ফেল টু অ্যাচিভ সাকসেস, সুন্দর অ্যান্সার, ঠিক আছে। আরও যা এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রেখে তুমি যেমন মন চাই তেমন অ্যান্সার করতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা স্যার এই যে এটাকে তোমরা যে এখন অ্যান্সারগুলো করতেছো এগুলাকে হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনালও বলতে পারি, জিরো কন্ডিশনালও বলতে পারি। যদি কখনো তুমি এমনটা করো, আচ্ছা একজন অ্যান্সার করছে ভুল, আমি একটু বলি, উই ক্যানট সাকসেস হবে না। আচ্ছা তোমাদের এই জিনিসটা একটু উই উইল সাফার ইন দ্য লং রান, ভেরি গুড। আলি অ্যান্সার করছে এটা। আচ্ছা একটু খেয়াল করো, উই ক্যানট সাকসেস। আচ্ছা এই জিনিসটা একটু তোমাদেরকে আমি ঠিক করে দেই, এটা আমরা অনেকে আসলে ভুল করি, অনেকেই ভুল করে। একটু দেখো সাকসেস, হ্যাঁ একটু খেয়াল রাখবা, SUCCESS, সাকসেস হচ্ছে নাউন। সাকসেস কি স্যার? সাকসেস হচ্ছে নাউন। তাহলে তুমি যদি বলো উই ক্যান সাকসেস, এটা ভুল, কারণ ক্যান মডাল ভার্বের পরে কখনো নাউন বসতে পারবে না, অবশ্যই একটা ভার্ব বসতে হবে, এবং মডালের পর অবশ্যই ভার্ব বসতেই হবে, ঠিক আছে। তাহলে সাকসেস নাউন, তাহলে সাকসেসের ভার্ব ফর্ম কি হবে? এটার ভার্ব কি হবে? সাকসিড, SUCCEED। তাহলে আমরা লিখতে পারি উই ক্যানট সাকসিড ইন আওয়ার লাইফ। সাকসিড, আবারও বলছি দেখো SUCCEED, আবারও বলছি দেখো সাকসেস হচ্ছে নাউন, কেমন? সাকসেস হচ্ছে নাউন, আর SUCCEED এটা হচ্ছে ভার্ব, আর সাকসেসফুল হচ্ছে আবার অ্যাডজেক্টিভ। সাকসেসফুল এটার সাথে তুমি যদি আবার কি করো, FUL যুক্ত করে দাও, তখন কি হবে? তখন হবে আবার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি জীবনের সকালের সময়গুলোকে হারাই, আমরা বলতে পারি উই উইল সাফার ইন দ্য লং রান, অথবা উই উইল নট শাইন ইন লাইফ, অথবা উই উইল নট প্রসপার ইন লাইফ, অথবা আমরা লিখতে পারি উই উইল নট সাকসিড ইন আওয়ার লাইফ, ঠিক আছে। না এটা হচ্ছে সবসময় একে না, আমাকে বলছে ইফযুক্ত প্রেজেন্টের পরে ফিউচার ইনডেফিনিট না ভাইয়া, এই যে এইটাই তোমাদেরকে বললাম। নট নেসেসারি, তোমার যদি কখনো তুমি দেখো একটু খেয়াল করবা, নট নেসেসারি তুমি ইফ প্লাস যদি প্রেজেন্ট দেখো, মানে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম দেখো,
নট নেসেসারি তোমার এখানে ফিউচারই অ্যান্সার করতে হবে, এটা কারেক্ট না, ঠিক আছে? তুমি যদি এখানে ভার্বের প্রেজেন্ট দেখো, পরে তুমি অর্থ অনুসারে ভার্বের প্রেজেন্ট অ্যান্সার করতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ইফ ইউ হিট আইস, হ্যাঁ, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে কি আছে, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট আছে হিট। ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, হিট, ইট মেল্টস, তাহলে এটাও ভার্বের প্রেজেন্ট, হ্যাঁ, এটাও ভার্বের প্রেজেন্ট, এটাও ভার্বের প্রেজেন্ট, অ্যান্সার করা যাবে, সমস্যা নেই। তাহলে এক কথায় ইফ প্লাস প্রেজেন্ট দেখলে তুমি প্রেজেন্ট অ্যান্সার করতে পারো, ইফ প্লাস প্রেজেন্ট দেখলে ফিউচার অ্যান্সার করতে পারো, সমস্যা নেই। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে আমি আর এই নিয়মটা নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি হচ্ছে উপরে চলে যাই। উপরে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলতেছিলাম। সো আমরা একটু দেখব কন্ডিশনাল উই ক্যানট ডেইলি ওয়ার্ক। আফি অ্যান্সার করছে, তোমার অ্যান্সারটা ভুল। উই ক্যানট ওয়ার্ক প্রপারলি, হ্যাঁ, উই ক্যানট ওয়ার্ক প্রপারলি, হ্যাঁ, অথবা উই ক্যানট কমপ্লিট আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজগুলা সম্পূর্ণ করতে পারবো না। খেয়াল করো, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা কথা বলছিলাম। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা ফার্স্ট অথবা জিরো কন্ডিশনালটা হচ্ছে কমপ্লিট করলাম, ফার্স্ট অথবা জিরো, ঠিক আছে? এখন আমরা একটু সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব এবং এটার যে এক্সেপশনগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে একটু কথা বলবো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু এক্সেপশন আছে, এটা নিয়ে আমি কথা বলবো। একটু দেখো, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা কখন বলি? যখন আমরা দেখব এই যে ইফের সাথে, খেয়াল করো, ইফের সাথে যুক্ত সেন্টেন্সটাতে ভার্বের পাস্ট ফর্ম আছে। যেমন আমি বললাম যে ইফ আই হ্যাড আ ক্যামেরা, ইফ আই হ্যাড আ ক্যামেরা, এরপর আমি অ্যান্সার করলাম আই কুড টেক সাম পিকচার্স। খেয়াল করো, এটা একটা বোর্ড প্রশ্ন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ ইফ আই হ্যাড ক্যামেরা, ইফ কনজাংশনের সাথে যুক্ত যে সেন্টেন্সটা আছে, ইফ কনজাংশনের সাথে যুক্ত যেই ক্লজটা, এই যে আই হ্যাড ক্যামেরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম আছে। এই যে ভার্বের পাস্ট ফর্ম হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যদি অক্সিলারি ভার্বগুলো একাই সেন্টেন্সের মধ্যে বসে, প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে, যেমন অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হেড, ঠিক আছে? এক কথায় প্রাইমারি অক্সিলারিগুলো যদি কোনো ভার্ব ছাড়া একাই সেন্টেন্সের মধ্যে বসে, তখন কিন্তু ওগুলো মেইন ভার্বের কাজ করে। সেখানে হেডের পরে কিন্তু কোনো ভার্ব নাই, যেমন আই হ্যাড ডান মাই ওয়ার্ক, এখানে হেডের পরে ডান একটা ভার্ব আছে, সো এখানে হেড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। বাট যেহেতু এখানে হেডের পর আর কোনো ভার্ব নাই, এটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা কিন্তু এখানে কি ভার্ব? মেইন ভার্ব, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই অ্যাম রিডিং, আমি পড়তেছি, অ্যামের পরে রিডিং একটা ভার্ব আছে, তাহলে এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি আমি বলি আই অ্যাম আই স্টুডেন্ট, এখানে অ্যামের পরে কোনো ভার্ব নাই, সো এখানে অ্যাম হচ্ছে একটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব না, ঠিক আছে? ওকে, জাহিদ বলছে 9টার সময় নিলে ভালো হয়। আসলে আমি একটু ব্যস্ত থাকি, সো দ্যাট ক্লাসগুলো হচ্ছে আমি আর্লি নিতে পারি না, ঠিক আছে? ইভেন দেখা যাবে সামনে গত বছরের মতো আমার আইসিটি ক্লাসগুলো নিতে 11টা হয়ে যাচ্ছে। গত বছর এমনও হয়েছে যে আমার আইসিটি ক্লাস নিতে 12টা হয়ে গেছে, 12টা থেকে ক্লাস স্টার্ট করছে, এটা 2টাই শেষ হয়েছে, ঠিক আছে? সো সমস্যা নেই। আচ্ছা, ভার্বটা আমি বলতেছি, সেটা হচ্ছে কি, জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিলাম। ইনফরমেশন হচ্ছে, যদি আমি বলি আই এম রিডিং, এখানে অ্যাম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, কারণ অ্যামের পরে রিডিং একটা মেইন ভার্ব আছে, ঠিক আছে? রিড একটা মেইন ভার্ব আছে। আর যদি আমি বলি আই এম এ স্টুডেন্ট, এখানে কিন্তু অ্যাম অক্সিলারি ভার্ব না, এখানে অ্যাম হচ্ছে মেইন ভার্বের কাজ করতেছে, ঠিক আছে? সো একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট আছে, এই যে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, V2। তাহলে পরে আমরা যেটা করব, ওই যে আমরা যখন প্রেজেন্ট ছিল তখন উইল, মে, ক্যান বসাইছিলাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইছি, রাইট? যখন এটা পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট থেকে এটা যখন পাস্ট হয়ে যাবে, তখন আমরা এখানে
উইল, মে, ক্যান এগুলাকে পাস্ট করে ফেলবো। এখন হয়ে গেল কুড, তুমি চাইলে লিখতে পারো উড, তুমি চাইলে লিখতে পারো মাইট। তাহলে মডেল ভার্ব প্রেজেন্ট থাকুক পাস্ট থাকুক সমস্যা নাই, এরপরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আই কুড টেক সাম পিকচার্স। আরেকটা এক্সাম্পল দেখো, আমি বললাম ইফ ইউ স্টাডিড হার্ড, ঠিক আছে। এরপর বললাম ইউ মাইট মেক আ গুড রেজাল্ট। তাহলে খেয়াল করো, সিম্পল। সেটা কি, যদি স্যার আমরা কখনো দেখি ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম আছে, পাস্ট, তাহলে পরে আমরা একটা সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে আমরা কি বসাবো, একটা মডেল ভার্ব। তবে মডেলটা এটা পাস্ট হওয়ার কারণে মডেলটা পাস্ট হয়ে যাবে, মাইট, উড, কুড, তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ মডেল ভার্ব প্রেজেন্ট হোক পাস্ট হোক এরপরে ভার্ব সবসময় ইনফিনিটিভ ফর্মেই থাকবে, মানে প্রেজেন্ট ফর্মেই থাকবে, তারপর এক্সটেনশন, ঠিক আছে। অলরাইট, সো দেখো আমরা এটা বুঝলাম, সেকেন্ড কন্ডিশনাল বুঝলাম, সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট থাকলে পরবর্তীতে হচ্ছে আমরা সাবজেক্ট প্লাস উড, মাইট অথবা কুড বসিয়ে একটা প্রেজেন্ট ফর্ম বসিয়ে অ্যান্সারটা কমপ্লিট করব, এটা আমরা বুঝলাম। এখন এক্সেপশন দেখো, এক্সেপশন প্রশ্ন তোমাদেরকে কিভাবে দিবে, দেখো যেটা করবে সেটা হচ্ছে, ধর আমি বললাম ইফ, একটু আগে একটা সেন্টেন্স লিখলাম না, ইফ আই হ্যাড আ ক্যামেরা, সেখানে একটা এ হবে, ইফ আই হ্যাড আ ক্যামেরা, আমি বললাম আই কুড টেক সাম পিকচার্স, রাইট। স্যার একটু খেয়াল করবা, এই সেন্টেন্সটা আমি লিখলাম না, তোমাদেরকে পরীক্ষায় স্যাররা যেটা করবে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে। প্রশ্নটা কেমন হবে, স্যাররা যেটা করবে, যদি ইফ প্লাস পাস্ট টেন্স থাকে, যদি কখনো এরকম হ্যাড থাকে, তাহলে স্যাররা প্রশ্নটাকে হচ্ছে একটু ঘুরাবে। কি করবে দেখো, ইফটাকে বাদ দিয়ে ফেলবে, এই যে হ্যাডটাকে হচ্ছে সেন্টেন্সের সামনে নিয়ে আসবে, এই যে হ্যাড, খেয়াল করো হ্যাড, এরপর সাবজেক্টটাকে হচ্ছে এখানে নিয়ে আসবে, এই যে হ্যাডের পরে, ঠিক আছে। হ্যাড আই আ ক্যামেরা, এরপর বাকিটা তুমি যা আছে তাই অ্যান্সার করবা, যেটা আমি অ্যান্সার করতেছি সেটা তুমি যা আছে তাই কি করবা, অ্যান্সার করবা। টেক সাম পিকচার্স, I could click lots of pictures, I could click some pictures, ঠিক আছে। a lot of pictures দিতে পারো, প্রচুর ছবি তুমি ক্লিক করতা। ওকে ফাইন, তাহলে পার্থক্যটা কি দেখলাম, দুইটা কিন্তু একই বিষয়, এটাও কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমটাও কন্ডিশনাল সেন্টেন্স, বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে ইফটা উজ্জ্বল আছে, রাইট। আচ্ছা তাহলে খেয়াল করে, এখানে ইফটাকে স্যাররা বাদ দিয়ে হ্যাড এটাকে সামনে নিয়ে আসবে, হ্যাডের পর হচ্ছে সাবজেক্টটাকে দিবে, এই যে এটাই, আর কোনো কিছু না, ঠিক আছে। তখন তোমার বুঝে নিতে হবে, যেহেতু হ্যাড অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের সামনে, সাবজেক্টের সামনে আছে, তাহলে অবশ্যই তুমি বুঝে নিবা এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল। তবে এই সাবজেক্টের পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে না। এখন চলো আমরা সেকেন্ড কন্ডিশনাল থেকে আসা কয়েকটা প্রশ্ন সমাধান করি, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার মনে হবে সব কিছু। লেটস সি, আমি একটু দেখি, তোমরা দেখলে হচ্ছে আমাকে বলবা। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল পেলাম, এখানে ফার্স্ট কন্ডিশনাল আছে একটা, বাট উই নিড সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি নাই, এই যে একটা পাইছি না, এটাও তো থার্ড কন্ডিশনাল।
সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তো পাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, রাইট, এই যে যশোর 23 একটা পাইছি। এখন যশোর 23, খেয়াল করো, যশোর 23 হচ্ছে আমরা একটা পেলাম, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স একটা পেলাম। সো চলো দেখি এটা আমরা কি অ্যান্সার করতে পারি, বা এটা কেন সেকেন্ড কন্ডিশনাল, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ওকে, খেয়াল করো তাইলে আমরা যশোর 23-এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, বি নাম্বারে বলা হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। খেয়াল করো, ইফ আছে, ইফের পরে আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, এই যে ক্লজটা আছে, বাহ, তৌসিফ অ্যান্সার করছে, ফাইন। এই যে ক্লজটা আছে, এই ক্লজের মধ্যে ভার্বের পাস্ট আছে, রাইট, হেড, হেডের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই। সো এখানে হচ্ছে হেডটা মেইন ভার্ব এবং এটা পাস্টে আছে। তাহলে পরে অ্যান্সারটা কী হবে দেখি, সবাই একটু অ্যান্সার করো। সাবজেক্ট বসাবা উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা, তারপর এক্সটেনশন বসাবা। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ভেরি গুড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটাই হবে, এটাই লিখবা। এখানে এক্সট্রাঅর্ডিনারি অ্যান্সার করার কোনো প্রয়োজন, আমি বারবার বলছি এটা তোমাদেরকে, এখানে এক্সট্রাঅর্ডিনারি অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই। তোমরা পরীক্ষার মধ্যে নাম্বারটা ক্যারি করাটাই মুখ্য বিষয়। এটা তুমি হচ্ছে কোনো জব এক্সাম না যে তুমি এখানে হচ্ছে একটু নিচ থেকে একটু কি বলে জিআরই ওয়ার্ড ইউজ করলে বা একটু ইউনিকভাবে লিখলে তুমি নাম্বার বেশি পাবা, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে তুমি লিখতে পারলেই নাম্বার, তবে সেটা গ্রামাটিক্যালি সঠিক হতে হবে, ঠিক আছে? সেই কারণে হচ্ছে তোমার এখানে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটাই সবসময় করবো অ্যান্সার, ভেরি গুড। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল দেখলাম, এখন চলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল থেকে অনেক কোশ্চেন আসছে, থার্ড কন্ডিশনাল কমপ্লিট করে ফেললাম, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স একদম ক্লিয়ার। আচ্ছা, না তুমি হচ্ছে রাফি, কি তোমার কি দেশ ভালো লাগতেছে না, কি বলো? ওকে, সো আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পরে যেটা আছে, হ্যাঁ, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, নো প্রবলেম, দিতে পারো, এখানে টেনশনের কোনো দরকার নাই, হ্যাঁ, এখানে কোনো সমস্যা নাই। উড, কুড, মাইট যে কোনোটাই দিতে পারো, নো প্রবলেম, এখানে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এরপর দেখো, তাহলে হচ্ছে আমরা এখন থার্ড কন্ডিশনাল নিয়ে একটু আলোচনা করব। থার্ড কন্ডিশনাল, সো থার্ড কন্ডিশনাল আরও সিম্পল, সেটা হচ্ছে আমি বললাম, ধরো বললাম ইফ আই হ্যাড ইনাফ মানি, হ্যাঁ, কি বললাম, ইফ আই had enough money, এরপর আমি অ্যান্সার করলাম I could have helped the poor। মনে রাখবা, দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে কমন নাউন, প্লুরাল কমন নাউন। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন, এই যে দা আছে, এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন, ইকুয়াল প্লুরাল কমন নাউন, ঠিক আছে, কমন নাউন। সো খেয়াল করো একটু, তাহলে আমি বললাম কি, ইফ আই হ্যাড ফ্রি টাইম, তাহলে এই যে আমি তোমাদেরকে একটু আগে বলছি, যদি হ্যাড থাকে এবং হ্যাডের পরে যদি আবার একটা ভার্ব থাকে, সেটা অবশ্যই ভার্বের V3 হবে। তখন আমরা এই হেডটাকে বলবো হচ্ছে অক্সিলারি, এই হেডটাকে আমরা কি বলবো, অক্সিলারি, আর তখন এটা হচ্ছে মেইন ভার্ব, রাইট, এটা হচ্ছে মেইন ভার্ব, কেমন? তাহলে এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব। হেডের পরে যদি ভার্ব থাকে, তাহলে হেডের পর আরেকটা ভার্ব আসছে না, এই যে হেডের পর আরেকটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই হেডের পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে ভার্বের V3, কারণ হেডের পরে ভার্বের V3 বসতে পারবে, অন্য কোনো ফর্ম বসতে পারবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা অক্সিলারি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হেড প্লাস ভার্বের V3 ইকুয়াল, আমরা কি পাচ্ছি, এটা ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পাস্ট টেন্সই তো আছে, রাইট? পাস্ট টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স হলো কিভাবে,
হেডের পর হচ্ছে একটা কি আছে, এই যে আরেকটা হেড আছে, সমস্যা নেই। হ্যাঁ, এই হেডটা হচ্ছে থাকা অর্থে আমি বললাম ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো। এটা হচ্ছে তোমার অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, ইফ আই হ্যাড এনাফ মানি। আবার বলতেছি, এই যে হ্যাড, মনে করেন আমি বললাম হ্যাড ডান, তাহলে এটা হচ্ছে ভার্বের V3 আর এটা হচ্ছে অক্সিলারি, রাইট? এটা হচ্ছে অক্সিলারি। যদি হেডের পরে যদি ভার্বের V3 থাকে, হেড ভার্বের পরে যদি ভার্বের V3 থাকে, তাহলে হেড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর V3 হচ্ছে একটা মেইন ভার্ব, রাইট? এই যে V3 থাকলে এটা হচ্ছে মেইন ভার্ব আর হেড হচ্ছে তখন অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেড একটা আছে, আবার এরপর আরেকটা হেড আছে, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, পরেরটা মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে হেড প্লাস V3 কোন টেন্সে থাকে বলো তো? হেড প্লাস V3 কোন টেন্সে থাকে? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, সেটা কেমনে বুঝলাম? হেডের পরে আরেকটা হেড আছে, ঠিক আছে? তাহলে ইফ প্লাস যদি, এই যে হেড হচ্ছে অক্সিলারি, কেন বলছি? কারণ হচ্ছে হেডের পরে আরেকটা হেড আছে, মানে হচ্ছে হেডের পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই হচ্ছে ভার্বের V3 হবে। তাহলে হ্যাভ এবং হ্যাজ এদের V3 হচ্ছে হেড, মানে ভার্বের V2 অথবা V3 হচ্ছে হেড। বুঝতে পারছো? তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, তাহলে প্রথম হেডটা হচ্ছে অক্সিলারি, পরের হেডটা হচ্ছে মেইন ভার্ব V3। যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো, আই কুড হ্যাভ হেল্প দ্য পোর, তখন তুমি যেটা করবা, যদি সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, হেড প্লাস ভার্বের V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যদি সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অ্যান্সারটা করার ক্ষেত্রে সাবজেক্ট বসাবা, উড কুড মাইট তিনটা মডেল থেকে যে কোনো একটা মডেল ভার্ব বসাবা, তারপর অবশ্যই হ্যাভ অক্সিলারি ভার্বটা বসাবা, তারপর ভার্বের V3 বসাবা, তারপর এক্সটেনশন। আসো আরেকটা উদাহরণ দেই, আরো ক্লিয়ার হবে। আমি বললাম ইফ, দেখো বললাম ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, তাহলে পরের অ্যান্সারটা কি করা যায় দেখি বলো তো? এটা বোর্ড প্রশ্ন। ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, তাহলে পরের অ্যান্সারটা কি করা যায়? খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি হেড অক্সিলারি ভার্বটা আছে, এই যে হেড অক্সিলারি ভার্বটা কিন্তু এখানে আছে। সো হেডের পরে যদি কোনো ভার্ব থাকে, এই যে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইট? বি এর পাস্ট হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, পাস্ট। বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর, এগুলার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোকে হচ্ছে আমরা বি ভার্ব বলি। সো বি হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম, তাদের বি এর পাস্ট হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, আর বিন হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে হেড অক্সিলারি ভার্বটার পরে কি আছে? হেডের পর হচ্ছে ভার্বের V3 আছে, বিন, অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হেডের পরে V3 থাকা মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, তাহলে অ্যান্সারটা কি করা যায়? আমরা জানি যদি হেড থাকে, তারপর যদি ভার্বের V3 থাকে, পরে দিয়ে একটা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসালাম আই, যেহেতু হেড প্লাস V3 আছে, তাহলে উড কুড মাইট থেকে যে কোনো একটা মডেল বসাবো, পাস্ট টেন্স, এ কারণে বসালাম উড। তুমি চাইলে যে কোনো কিছু বসাতে পারো, আই কুড। আচ্ছা, এই যে সুমনা ইসলাম ভুল করছো, তুমি কুডের পরে হ্যাভ বসাওনি, ঠিক আছে? আই কুড, অবশ্যই হ্যাভ দিতে হবে। কেন হ্যাভ দিতে হবে স্যার? কারণ এখানে হেড প্লাস V3, মানে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উড কুড মাইটের পর অবশ্যই হ্যাভ দিতেই হবে। এরপর আমি বললাম আই উড হ্যাভ বট আ বাইক, যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটি বাইক কিনতাম। ইজ দ্যাট ক্লিয়ার? তো লেটস সি আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে 23-এ কি কি প্রশ্ন আসছে। সময় দাও, একটু খুঁজতে হবে।
থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে কি কি প্রশ্ন আসছে একটু আমরা দেখি কেমন। এখানে আসলে হচ্ছে অনেক আছে, বাট একটু খুঁজে বের করতে হয় আর কি, কেমন। আচ্ছা, এই যে আমরা একটা পেলাম এইচ নাম্বার, একটা এইচ নাম্বার আমরা পেলাম। আই কুড হ্যাভ হেল্পড প্যালেস্টাইন পিপল। ডেফিনেটলি যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফের পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে অবশ্যই তুমি যেটা লিখবা সেখানে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 হবে অবশ্যই। আচ্ছা, এই যে এটা এখন একটা বিষয় তোমাদের ছোট করে একটু জানে রাখি, ছোট করে এই বিষয়টা একটু দেখে নিবা, মানে এক্সেপশনগুলো একটু ক্লিয়ার হলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার করাটা সহজ হবে। এক্সেপশন কি? এক্ষেত্রে তোমাদেরকে আমি দেখালাম সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে। ইফটাকে বাদ দিয়ে তারা যেটা করে, হেড অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসে, রাইট? সো এই ক্ষেত্রে তারা যেটা করতে পারে, একই কাজটা তারা করতে পারে। এখানে আমি তোমাদেরকে বললাম ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, রাইট? রিচ ম্যান আমি বললাম, রিচ ম্যান, হ্যাঁ। সো এই যে আমি ইফ আই হ্যাড বিন রিচ ম্যান বললাম, এক্ষেত্রে স্যাররা যেটা করবেন, এই যে হ্যাড অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসবে, হ্যাড হ্যাড, ইফটাকে তারা বাদ দিয়ে ফেলবেন, হ্যাঁ। এরপর একটা সাবজেক্ট দিবেন হ্যাড আই, এরপর একটা ভার্বের V3 যেটা ছিল সেটা দিয়ে দিবে, এই যে বিন। তাহলে তুমি যদি কখনো দেখো যে ইফটা নাই, খেয়াল করো ইফটা নাই, ইফ হচ্ছে ভ্যানিশ, ইফটা নাই, কিন্তু কি করছে, এই যে হেড যে ভার্বটা আছে এটাকে তারা স্যার কি করছে, এটা সামনে নিয়ে আসছে, সেন্টেন্সের সামনে নিয়ে আসছে, ঠিক আছে। এরপরে আবার সাবজেক্টের পরে একটা বিন আছে, মানে ভার্বের V3 আছে। তাহলে এখন তুমি পরবর্তীতে যখন অ্যান্সারটা করবা, তখন এই যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের অ্যান্সারটাই করবা। সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কখন সেটা? ইফটা বাদ দিয়ে ফেললো, হেডটাকে সামনে নিয়ে আসলো, এরপর তুমি দেখতে পাচ্ছ হেডের পরে একটা ভার্বের V3ও আছে, পাস্ট পার্টিসিপলও আছে। আমি আরেকটা বলি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বললাম যে কি বলা যায়, আচ্ছা ধরো আমি বললাম ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম এটাই দিচ্ছি, ইফ ইফ আই হ্যাড হ্যাড ইফ আই হ্যাড হ্যাড ফ্রি টাইম, হ্যাঁ, ইফ আই হ্যাড হ্যাড ফ্রি টাইম। এখন ধরো পরবর্তী যে অ্যান্সারটা আমরা করব, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা হেড আছে, এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের যখন আমরা অ্যান্সারটা করব, তখন আমরা অ্যান্সারটা কি করব, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। স্যাররা এই প্রশ্নটাকে কি করছে, একটু চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে কি করছে, ইফটাকে বাদ দিয়ে দিল। এই যে ইফটাকে বাদ দিয়ে এই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলো, হ্যাড, এরপর সাবজেক্ট বসালো আই, এরপর মেইন ভার্বের V3 বসালো, হ্যাড ফ্রি টাইম। এই যে এখনো তুমি একই অ্যান্সারটা করবা, এক্ষেত্রে তুমি একই অ্যান্সারটা করবা। এই যে এই ক্ষেত্রে প্রথমটাতে তুমি যে অ্যান্সার করবা, পরেরটাতে একই অ্যান্সার করবা, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ হ্যাড আছে, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ হ্যাড আছে, এরপর আবার ভার্বের V3ও আছে, একই অ্যান্সার, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বললাম, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে হেড এটা হচ্ছে সাবজেক্টের সামনে থাকবে, মানে সেন্টেন্সের শুরুতে থাকবে, কিন্তু পরে কোনো ভার্বের V3 থাকবে না। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে হেড সেন্টেন্সের সামনে থাকবে, ঠিক আছে, কিন্তু আবার ওই সেন্টেন্সের মধ্যেই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, একটু নোটিস করবা, তারপর তুমি অ্যান্সার করবা। ফাইন, এরপর একটু খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে ইফ সবসময় না থেকে এগুলোও থাকতে পারে, এগুলো কনজাংশনের কাজ করবে, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট
অথবা প্রোভাইডিং দ্যাট। আমি কন্ডিশনাল সেন্টেন্সের যা কিছু আসতে পারে তা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। তাহলে ইফ না থেকে ইফের পরিবর্তে কনজাংশন হিসেবে প্রোভাইডেড, এখানে কিন্তু প্রোভাইডেড কনজাংশন, ঠিক আছে, এবং হচ্ছে এগুলা কম্পিটিটিভ এক্সামে অনেক সময় চলে আসে। প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাটও থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এই যে, তাহলে বলা হচ্ছে, খেয়াল করো, বলা হচ্ছে দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, মানে ওই রাতের আবহাওয়া হচ্ছে খুবই খারাপ ছিল, খুবই বাজে ছিল। আই উড হ্যাভ মেড ইউ, তাহলে আমরা দেখতে পাচ্ছি উড আছে, হ্যাভ আছে, V3 আছে, তাহলে অবশ্যই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। প্রোভাইডেড, এই যে একটু আগে বললাম, প্রোভাইডেড থাকতে পারে, প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে ইফের পরিবর্তে। অ্যান্সারটা কি করতে পারি, লিখতে পারি প্রোভাইডেড, যদি, অর্থ কিন্তু যদি হবে, যদি আই উড হ্যাভ মেড ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম যদি দ্য ওয়েদার কি লেখা যায়, কি লেখা যায়, দ্য ওয়েদার, আচ্ছা, দ্য ওয়েদার হ্যাড বিন গুড, দ্য ওয়েদার হ্যাড বিন গুড, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে লিখলাম আমরা, এই যে এখানে হ্যাড বসছে, তারপর ভার্বের V3 বসছে, ঠিক আছে, দ্য ওয়েদার হ্যাড বিন গুড। শি উইল, ফাইন। আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে তোমাদের কাছে এটা ক্লিয়ার। ওকে, এরপর দেখো এখানে আবার একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সও আছে। এই যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, মিনা রিয়েলি সিংস ওয়েল, মিনা আসলে হচ্ছে ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, যদি সে সুযোগ পায়, তাহলে লিখতে পারি কি, শি উইল টেক দ্য অপরচুনিটি, সে হচ্ছে সুযোগটা হচ্ছে কি নিবে, হ্যাঁ। অথবা আমি লিখতে পারি হচ্ছে কি শি উইল বিকাম আ ফেমাস সিঙ্গার, সে একজন জনপ্রিয় হচ্ছে কি হবে, সিঙ্গার হবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে আশা করি কন্ডিশনাল সেন্টেন্স আর কোনো প্রবলেম থাকার কথা না, পারবা তো? আমাদের আশা করি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে মনে রাখবা, এই যে এটা তোমরা অ্যান্সার করো, ময়মনসিংহ বোর্ড 23, এটা তোমরা অ্যান্সার করো। ময়মনসিংহ বোর্ড 23-এ প্রথমে হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে একটা সেন্টেন্স আসছে। সো একটা বিষয় হচ্ছে যে যেটা বললাম সেটা হচ্ছে আবার এটা থাকতে পারে, শি উইল বি আ গুড সিঙ্গার, লিখতে পারো, নো প্রবলেম, অবশ্যই সঠিক। দেখো আবার এটা মাথায় রাখবা, যদি এই যে ইফ নট এটার পরিবর্তে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে এরকম আসতে পারে আনলেস। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট বুঝো নাই। আচ্ছা রাফি, আমি বলি তোমাদেরকে, কন্ডিশনাল সেন্টেন্সে যেটা করবে, ইফটাকে বাদ দিয়ে ইফের পরিবর্তে কনজাংশন আকারে কাজ করবে প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এগুলো থাকলে কিন্তু এগুলো কার মতো কাজ করবে, ইফের মতো কাজ করবে। সো ইফ থাকলে তুমি যেভাবে অ্যান্সার করো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুসারে, ঠিক একইভাবে যদি প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট থাকে, তুমি একই অ্যান্সারটা করবা। তাহলে দেখো, ইফ নট এর পরিবর্তে আমরা আনলেস দেখতে পাই প্রশ্নের মধ্যে। তাহলে আনলেস হচ্ছে একটা নেগেটিভ কনজাংশন। সো যেহেতু আনলেস একটা নেগেটিভ কনজাংশন, যখন তুমি আনলেসের পরে কোন একটা সেন্টেন্স লিখবে, তখন তোমার মাথায় রাখতে হবে আনলেসের পরে অ্যাফার্মেটিভ ক্লজ লিখতে হবে, অ্যাফার্মেটিভ কোনো একটা ক্লজ লিখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে।
তাহলে ইফ নটের পরিবর্তে মানে আমি বললাম ইফ ইউ ডু নট স্টাডি সিরিয়াসলি তাহলে ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। তাহলে ইফ ইউ ডু নট এটার পরিবর্তে আমি লিখতে পারি আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি। খেয়াল করো, ইফ ইউ ডু নট স্টাডি সিরিয়াসলি, রাইট? এরপর মনে করো আমি বললাম ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। সো এই যে এই জিনিসটাকে হচ্ছে আমরা লিখতে পারি আনলেস, ইফ নটকে হচ্ছে আমরা আনলেসে কনভার্ট করব, আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি। সো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আনলেস এর পরে অ্যাফার্মেটিভ ক্লজ বসবে, সিরিয়াসলি। বুঝা গেছে? এখানে একটা এস মিসিং আছে। তাহলে এটা কি হবে, কোথায়? আচ্ছা এখানে অ্যান্সারটা করো। বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ লিটল রেইন ইয়েস্টারডে, গতকাল হচ্ছে হালকা বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি হচ্ছে কি হতো, বৃষ্টি হতো, দ্য রোডস উড হ্যাভ বিন ফ্লাডেড। ভেরি গুড, আলী অ্যান্সার করছে। এটা কি দেখে অ্যান্সার করছো নাকি নিচ থেকে অ্যান্সার করছো আলী? এখন ক্লাসে যখন অ্যান্সার করো তুমি তখন তো হচ্ছে একটু মানে কনফিউশনের মধ্যে থাকে, এখন তো অনলাইনে অ্যান্সার করতেছ। উই উড হ্যাভ বিন সাফার্ড, উই উড হ্যাভ বিন আচ্ছা ওয়েট আলী অ্যান্সার করছে দ্য রোডস উড হ্যাভ বিন ফ্লাডেড। আচ্ছা তোমারটা ঠিক আছে, প্যাসিভ ভয়েস, সমস্যা নেই। দ্য রোড উড হ্যাভ বিন ফ্লাডেড মানে হচ্ছে রাস্তাগুলো হচ্ছে কি হয়ে যেত, মানে বন্যায়, রাস্তার মধ্যে বন্যা হয়ে যেত, ঠিক আছে। বাট তুমি আরফিনা যে অ্যান্সারটা করছে সেই অ্যান্সারটা হচ্ছে হবে না, কারণ উই উড হ্যাভ বিন কেন হবে? হ্যাঁ, উই উড হ্যাভ বিন সাফার্ড বলতে তুমি কি বলতে চাচ্ছ আমরা বন্যার কারণে কষ্ট পেতাম? এটা প্যাসিভ ভয়েস, তুমি প্যাসিভ ভয়েসে অ্যান্সারটা করছো, হবে অ্যান্সারটা সেন্স মেক করতেছে। উই উড হ্যাভ বিন সাফার্ড, আমরা হচ্ছে কষ্ট পেতাম কিসের কারণে? উই উড হ্যাভ বিন সাফার্ড, কী কারণে কষ্ট পেতাম এটা হচ্ছে ক্লিয়ার না। তাহলে তাহলে ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, তাহলে আমরা লিখতে পারি, একদম সহজ অ্যান্সার দেওয়া যায় না, এত কমপ্লিকেটেড অ্যান্সার দিতে হয়, আরও সহজ অ্যান্সার দাও। তুমি লিখতে পারো যে I would if it had rained heavily I would not have gone out. রুল বুঝে করছো ঠিক আছে, বাট হচ্ছে তুমি তো দিতে পারবা না। তুমি তো হচ্ছে তুমি যেটা করছো এটা ঠিক আছে, প্যাসিভ ভয়েসে করছো, বাট আরও অনেকে প্যাসিভ ভয়েসে করছো। আমি তো বিন তো বলি নাই, বিন কখন আসবে? যখন তুমি প্যাসিভ ভয়েস করবা। তাই দেখো এখানে লিখতে পারি আমরা আই উড নট হ্যাভ গন আউট। যদি হচ্ছে ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি অনেক জোরে বৃষ্টি হতো, আই উড নট হ্যাভ গন আউট, আমি বাইরে যেতে পারতাম না। সিম্পল অ্যান্সার, এত কমপ্লিকেটেড অ্যান্সার করার কোনো দরকার নাই, ঠিক আছে? সহজ অ্যান্সারটাই করবা, সবসময় আমি এটাই বলি, সহজ অ্যান্সার করবা, নাম্বারটা ইজিলি তুমি হচ্ছে সিকিওর করবা, অত বেশি কমপ্লিকেটেড অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই। ফাইন, তাহলে আশা করি পারবা। তাহলে আমরা আজকে আর কি পড়াবো? ওকে, আজকে 1 ঘন্টা হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পর্যন্তই রাখি, কেমন? আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পর্যন্তই রাখি, এরপরে হচ্ছে পরবর্তী ক্লাস হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে ডিসকাস করব। আজকে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পর্যন্তই রাখি, হ্যাঁ।
হ্যাঁ, তোমারটা ঠিক আছে, তুমি যেটা অ্যান্সার করছিলা যে দ্য রোডস উড হ্যাভ বিন ফ্লাডেড, প্যাসিভ ভয়েস, ঠিক আছে, কারণ রাস্তা তো হচ্ছে নিজে নিজে আর বন্যায় হচ্ছে কি হবে না, মানে ইয়া হবে না এটা, মানে আমরা কি বলতে পারি এটা, মানে বৃষ্টির কারণেই তো হচ্ছে, ঠিক আছে। তা আমরা বলতে পারি দ্য রোডস উড হ্যাভ বিন ফ্লাডেড বাই বাই দ্য রেইন, বৃষ্টির কারণে, ঠিক আছে, বন্যার দ্বারা। তোমারটা ঠিক আছে, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো হচ্ছে তখন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর পর বিন আসে, যদিও সহজ অ্যান্সার করবা। সো আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। কন্ডিশনাল সেন্টেন্সের আমরা হচ্ছে মূলত তিনটা বিষয় নিয়ে কথা বললাম। একটা হচ্ছে ফার্স্ট, অথবা আমরা জিরো বলতে পারি। আরেকটা পড়লাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। হ্যাঁ, একসাথে বলে ফেললাম, বিস্তারিত মানে অত বিস্তারিত কথা বলি নাই, আমরা জাস্ট হচ্ছে পরীক্ষায় কীভাবে ভালো করা যায় সেটার দিকে হচ্ছে ফোকাস করছি, ঠিক আছে। সো জিরো কন্ডিশনাল হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইফ প্লাস যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা পরে দিয়ে যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে সাবজেক্টের পরে উইল অথবা ক্যান অথবা মে, হ্যাঁ, প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইফ প্লাস যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে এগুলো পাস্ট হয়ে যাবে উড, কুড, উড অথবা কুড অথবা মাইট, ঠিক আছে। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। থার্ড কন্ডিশন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইফ প্লাস যদি হচ্ছে আমরা দেখি যে ভার্বের এই যে হ্যাড প্লাস যদি ভার্বের V3 থাকে, হ্যাড প্লাস ভার্বের V3, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব উড অথবা কুড অথবা মাইট, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার কী হবে, অবশ্যই হ্যাভ হবে, তারপর ভার্বের V3 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের আসলে মূল স্ট্রাকচার। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে তুমি পরে দিয়ে প্রেজেন্ট টেন্স অ্যান্সার করতে পারবা, ফিউচার অ্যান্সার করতে পারবা, উইল, ক্যান, মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ প্লাস পাস্ট থাকলে পরে তুমি উড, কুড, মাইট, যেহেতু পাস্ট মডেলগুলো পাস্ট করে দিবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইফ প্লাস যদি হ্যাড প্লাস V3 থাকে, এই যে হ্যাড প্লাস V3, তাহলে অবশ্যই ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উড, কুড, মাইটের পরে একটা হ্যাভ বসাবা, তারপর ভার্বের V3 বসাবা, দ্যাটস ইট। এরপর আমরা দেখলাম যে ইফের পরিবর্তে আমরা দেখলাম আরও কি কি ইউজ হতে পারে হচ্ছে প্রোভাইডেড অথবা প্রোভাইডেডের সাথে দ্যাট হতে পারে, অথবা প্রোভাইডিং হতে পারে। তাহলে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড, দ্যাট অথবা প্রোভাইডিং, ইফের পরিবর্তে যদি অর্থে ইউজ হবে, এগুলো কিন্তু কনজাংশন, ঠিক আছে। এরপর আমরা দেখলাম সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফটাকে বাদ দিয়ে হ্যাড অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসা হয়, তবে সেক্ষেত্রে আমরা দেখব এরপরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। ওকে, নোটটা কোথা থেকে পাবা? আচ্ছা, আমি দেখি, আমি হচ্ছে আমার যে শিটগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব, সমস্যা নেই, দেখা যাক। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, কোনো প্রবলেম থাকার কথা না। এখন তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, কাজটা সবাই করবা। কাজটা হচ্ছে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই যে কন্ডিশনাল, এই কাজগুলো যদি প্রপারলি করো সেক্ষেত্রে দেখবে বিষয়টা তোমার কাছে আরও সহজ হয়ে যাচ্ছে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা, যেটা করবা খুঁজে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা, এই যে 17 সাল থেকে 23 সাল অবধি যতগুলো প্রশ্ন আছে সেগুলো থেকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করবা খুঁজে, ঠিক আছে। সব মিলিয়ে ধরো তুমি সর্বোচ্চ 15 বা 20টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পাবা, বা 20টা মতো পাবা। এই 20টা প্র্যাকটিস করে ফেললে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে পরের ক্লাস হচ্ছে আমাদের দেখা হবে আবার। পরের ক্লাস হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিব ক্লাস টাইম কখন হবে। আর আমি যেটা বলছিলাম, আমার HSC 25 ব্যাচের ক্লাস স্টার্ট হবে, ICT পেইড ব্যাচের ক্লাস স্টার্ট হবে হচ্ছে 26 তারিখ থেকে। সো এখনও পর্যন্ত যারা প্যারায় আসো ICT সাবজেক্টটা নিয়ে, তোমরা হচ্ছে আমার কোর্সে এনরোল করতে পারো, ইনশাল্লাহ ভালো করবে। সো দেখা হবে পরের ক্লাস। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।